তারপরে কিছুক্ষণ পিনপতন নীরবতার সময় ফুরালো। চুপিসারে বন্ধ চোখে তাকিয়ে থাকা তাদের পক্ষে কবু সম্ভব নয়। অন্ধকার ধীরে ধীরে তার ঝাঁপি নামিয়ে দিতে শুরু করেছে। শেষ বিকালের সাক্ষী রেখে দুজনে চোখ মেলে একটুখানি হাসল। একজনের চোখে খানিকটা জল ছিল, অপরজনের চোখে সেই জল দেখার মুগ্ধতা। ব্যাস, তারপর ফোন বেজে উঠল। আভিক রিসিভ করে দেখল আর কেউ না, সাজিয়া বেগম ফোন করেছে। সে সূচনাকে ফোনে স্ক্রিন দেখালো। সূচনা গাল মুছল, দ্রুত বলল, আম্মা আপনাকে কেন ফোন করেছে জানতে পেরেছে? আমি এখানে এসেছি। উফ! আভিকের এমন শব্দে সূচনা থেমে গেল। আভিক বলল, এটা করিমের ফোন সূচনা, আভিক ফারদিনের নয়। সূচনা ভাবতে সময় নিল, তারপর মৃদু হেসে উঠল। আভিকও হাসল, বলল, কি চালাক করিমুল্লাহ সাহেবের মেয়ে। সূচনা এবারও হাসল। আভিক ফোনটা কেটে নিচ থেকে করল। লাউড করে সালাম দিতেই সাজিয়া বেগম সালামের জবাব দিয়ে বলল, ভালো আছো বাবা? জি। আপনার শরীর ভালো আছে? মন ভালো আছে? সাজিয়া বেগম হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, সব ভালো। সকাল থেকে ফোন দেব করে দেওয়া হয়ে ওঠেনি, মনেও পড়েনি। এখন মনে পড়ল তাই দিলাম। বলছিলাম যে কাল আমাদের এদিকে এসো না। আভিক বলল, আমি? হ্যাঁ তুমিই তো, সাথে নিখিলদের নিয়ে এসো। সূচনা মুখ চেপে ধরে হাসল। আভিক বলল, হ্যাঁ যাব না কেন, একবারে বড় সাইজের ইলিশ মাছ নিয়ে যাব। আমি কি বলেছি ইলিশ মাছ নিয়ে আসতে হবে? তোমার রুই মাছ তো এখনও খাওয়া হয়নি। সেটা বড় কথা নয়, ইলিশ মাছ নিয়ে যাব সেটাই বড় কথা। সাজিয়া বেগম হেসে ফেললেন, আওয়াজ করে বললেন, আচ্ছা তাহলে কাটা বেছে ভাতটাও খেয়ে যেও। সেটা না হয় খেয়ে ফিরছি না। তাহলে তো ভালোই, বলো কবে আসবে? আভিক সূচনার দিকে তাকালো। সূচনা সরু চোখে উৎসুক হয়ে তাকালো। আভিক হেসে বলল, আসবো, কিন্তু কবে সেটা বলবো না। এ মা, এটা কোনো কথা হলো? আচ্ছা যাই হোক, এসো কিন্তু। আচ্ছা। সালাম বিনিময় শেষে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে পকেটে রেখে আভিক হাসল সূচনার সাথে। সূচনা হেসে মাথা নামিয়ে শাড়ি চুড়ি প্যাকেট করতে করতে বলল, একটা কথা বলবো? আভিক তার পাশে এসে বসতে বলল, 100টা বলুন, এগুলো আমি অন্যদিন নিয়ে যাই, আজ নয়। কেন? আম্মাকে কি বলবো? বলবেন করিম দিয়েছে। করিম আমাকে এসব কেন দেবে সেটা আবারও বোঝাতে হবে। এই ছোট্ট চিরকুটটি পিছনে অনেকগুলো রাত জাগা ছিল সূচনা। সূচনা প্যাকেটটা বুকে জড়িয়ে বলল, মজা করছি, আমি নিয়ে যাব, এগুলো আমার। অভিক দিঘির জল থেকে চোখ সরিয়ে তার দিকে মুখ ফেরালো। সূচনা তাকে তাকাতে দেখে মাথা নামিয়ে নিল। অভিক বলল, পড়লেই তবে পুরোপুরি আপনার, আর যে পড়বে সে আমার। রাঙা অনুভূতিরা লজ্জা নিয়ে রাঙিয়ে দিল সূচনাকে। সে আর তাকাতে পারল না। আবেগ তাকে অমন দেখে হাসল নিঃশব্দে। তারপর আর কথা হলো না। তাদের বুকের সাথে শাড়ি চুড়ি জড়িয়ে দাঁড়ালো সূচনা। চুপচাপ হেঁটে দুজনে পার হলো সেগুন বাগিচা। একজনের চোখে মুখে নিদারুণ লজ্জা। এরপর কি হবে তা নিয়ে ভয়, নানান আকাশ পাতাল ভাবনা। অন্যজন এই পাশাপাশি হাঁটার ব্যাপারটা অনুভবে ব্যস্ত। যতদূর গেল ততদূর তারা অনুভব করল এই পথ চলা তারা দুজনের পাশাপাশি কাছাকাছি থাকলে ভালো থাকবে। পথের ধুলো আর ঝরা পাতাদের তাদের আনন্দ। তারা উড়ে যাবে আর মরমর করে শব্দ করে আনন্দ প্রকাশ করবে আজকের মতো। আভিক বাড়ি ফিরে দেখল বসার ঘরে আড্ডা বসেছে। মাগরিবের নামাজ কালাম পড়ে সবাই চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। অনেকগুলো গল্প তাদের জমা পড়ে আছে। আভিককে দেখে আড্ডার ভাটা পড়ল, বই কি তবে কিয়ৎক্ষণ পর বাচ্চাদের হই
চই বেড়ে গেল। আবিক দুজনের মাথার চুল এলোমেলো করে দিয়ে আদর করলো তাদের। জিনিয়া ভাইয়ের বাচ্চা ভিকিকে কোলে করে নিয়ে এসে বলল, আহারে তোমার কথা হচ্ছিল এখানে, ফোন বন্ধ করে রেখেছো কেন? সবাই চিন্তা করছিল মামি আজ তোমাকে পেয়েছে। আবিক ভিকিকে কোলে তুলে নিল, বলল, সে কথা পরে, বাবু হিসু করে দেবে না তো? সবাই তার কথা শুনে হেসে উঠল। আনিকা বলল, অনা, আবির তো হিসু করে দেওয়ার জন্য তোকে পাইনি, ভিকি তো পেয়েছে। ভিকি শোনা একটু হিসু করে দাও তো চাচ্চুকে। আবিক হাসলো, বলল, ভয় পাচ্ছি না। সালমা বেগম এসে বললেন, আবি এসেছ? হ্যাঁ রে, একটু ঘুম দিচ্ছিলাম। তুই সেই সুযোগ না বলে বেরিয়ে যাবি? আনিকা বলল, পেয়েছে তোকে, ছোটো মা তোর উপর ভীষণ খেপেছে। আবিক নিষ্পাপ চোখে তাকিয়ে বলে, মা আমি এখন বাচ্চা আছি, তাই বলে ফোনটা অফ রাখবি? ফুপু জেসমিন বেগম বললেন, বলে যেতে হয় অভি, তার উপরে ফোন বন্ধ, এমনটা কেউ করে? সরি ফুফি। আর সরি আম্মা, ফোন অফ করাটা জরুরি ছিল, ওই সময় কোনো ঝামেলা এলাও না। সালমা বেগম রান্নাঘরে পা বাড়িয়ে বলো, তুই আমার সাথে কথা বলতে আসবি না অভি? আহানাবকে বললাম, সেও বলল, ছোটো মা অভি ফোন এখন বন্ধ। সিজানকে বললাম, সেও একই কথা বলল। নাহিদকে বললাম, সেও একই কথা বলল। অভিক বাবুকে আদর করে আনিকার কোল দিয়ে মায়ের পিছনে পিছনে ছুটল। বলো, মামা ফোন বন্ধ থাকলে সবাই তো একই রকম বলবে। শোনো না, তোমার জন্য গুড নিউজ আছে। তোর গুড নিউজ তোর বাপকে শোনা না, তোমাকে শুনতে হবে। সবাই তাকে মা ছেলের কাণ্ড দেখে হাসছে। আবিক মায়ের পিছন পিছন ছুটল, রান্নাঘরের দরজার কাছে গিয়ে দরজার সাথে হেলান দিয়ে বলল, মা উঠবস করব? কর। অবিক উঠবস না করে গুনতে লাগলো, 1 2 3 4। সালমা বেগম ফিরে তাকাতেই আবিক সোজা হয়ে গেল। উনি ফুঁসতে ফুঁসতে বলল, কোথায় গিয়েছিলি? খুব বড় হয়ে গিয়েছিস তুই, আমি জিজ্ঞেস করতে পারবো না, আমাকে বলে যেখানে ইচ্ছে যা। আবিক অসহায় গলা বলে, লাইসেন্স আনতে গিয়েছিলাম মা। সালমা বেগম কফির জন্য দুধটা চুলায় বসাতে বসাতে হঠাৎ থেমে গেল, ঘাড় ফিরিয়ে চোখ বড় বড় তাকালো। অভিক মাথা দুলিয়ে বলল, সালমা বেগম কি জিজ্ঞেস করবে ভেবে পেল না। অভিক বলল, আর পেয়েও গিয়েছি। সালমা বেগম সামনে ফিরে নিঃশব্দে হেসে দিলেন ছেলের আড়ালে, বলেন, আমি ওর মাকে এখন বলতে পারি। কি বলবে? বলবো, আমার রান্নাঘরে একটা বাসন অবহেলিত পড়ে আছে, বিশেষ প্রয়োজন ছাড়া খাবার টেবিলে একটা চেয়ার। সুজনা শাড়ি পাল্টে কামিজ গায়ে মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই খাটের ওপর মাকে পা ভাঁজ করে বসে থাকতে পেল। শপিং ব্যাগটা খুলে শাড়িটা মেলেই তারপর চুড়ি বক্সটা খুলছে। সুজনা তোয়ালার দিকে মুখ মুছতে ধীর পায়ে হাঁটতে হাঁটতে মায়ের পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মা বুঝতে পারলেন মেয়ে পিছনে এসে দাঁড়িয়েছে, তাই প্রশ্ন ছুড়লেন, শাড়িটা বেশ দাম হবে, ছেলেটা টাকা পয়সা কামায়? সুজনা তোয়ালাটা শক্ত করে মুঠো ধরে জানতে চাইল, কোন ছেলেটা আম্মা, যে শাড়িটা দিল? সুজনা জবাব দিল না। সাজিয়া বেগম চুড়ির বক্স খুলে চুড়িগুলো নেড়ে চেড়ে দেখলেন, বললেন, পছন্দ ভালো, টাকা পয়সা কামায়ও। মাথা ধরেছে আম্মা, আগে চা খাই। শাড়ি আর চুড়িগুলো নিয়ে বিছানা থেকে নেমে স্যান্ডেল পায়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে সাজিয়া বেগম বললেন, বানিয়ে রেখেছি, খেয়ে যা। সুজনা চটজলদি প্রশ্ন করল, এসব নিয়ে কোথায় যাচ্ছ আম্মা? এগুলো যার কাছ থেকে এনেছিস তাকে ফেরত দেব, আর বলবো এসব জিনিস দেওয়া মানুষ তো আছে, শুধু শুধু তোর পিছনে টাকা খরচা না করে পড়াশোনার মনোযোগ দেওয়া ভালো। কার কথা বলছো? মস্করা করছিস? আমি জানি না এসব কে দিয়েছে তোকে। মিথ্যা বলে তুই করিমের সাথে দেখা করতে গিয়েছিস। প্রশ্ন খুব রূঢ় গলায় করল। সুজনা হাসি পেল। সে বহু কষ্টে হাসি চেপে ভেজা তোয়ালাটা জানালায় মেলে দিতে দিতে বলল, তোমাকে এভাবে কেউ দিলে ফেরত দিতে উদ্দেশ্য?
এই রকম থাকলে নিশ্চয়ই দিতাম। সুজনা ফিরে বলল, ওর উদ্দেশ্য তুমি বুঝতে পেরে গেছো। কেন তুই বুঝিসনি? শোন সুজনা, এতদিন কেন পড়াশোনা শেষ করে বিয়ে করবি বলছিলি? আমি এবার বুঝে গিয়েছি। আমি তোকে এত সময় দিচ্ছি না। করিমকে কাল আসতে বলবি। সুজনা মাথা নাড়ায়। সাজিয়া বেগম যেতে যেতে বলেন, এখন এইটুকুনি ছেলে রুই মাছ কিনে দিচ্ছে, শাড়ি কিনে দিচ্ছে, শয়তানি সব। আসুক একবার এখানে। সুজনা দরজা বন্ধ করে হেসে দিল। আবিক ফারদিনের কপালে দুঃখ আছে। সাজিয়া বেগম রাগ করে করিমের নাম্বারটা ব্লক করে দিয়েছেন। কি সুন্দর সুন্দর কথা বলে গলানো হচ্ছে ওনাকে, অসভ্য ছেলে। রাতের খাবারটা মাত্রই খেয়ে পড়ার টেবিলে বসেছে সুজনা। অভিকের দেওয়া বইটা শেষের দিকে। আজকেও অন্য কিছুতে তার মন বসছে না, সব কিছু হালকা হালকা লাগছে। এই মুহূর্তে অভিক ফারদিন ছাড়া অন্য সব কিছু ঝাপসা। এত এত চিন্তা তার মাথায় ঝিমঝিম করছে। কি করে আসন্ন পরিস্থিতি সে সামলে দেবে? সুজনা ফোনটা কয়েকবার চেক করলো। একটা ছোট্ট মেসেজ এসেছিল। সে বাসায় পৌঁছানোর পর পৌঁছেছেন। সুজনা হাতটা যেন কাঁপছিল তখন জি বলার সময়। কত পরিচিতর মতো তার আজ কথা বলেছে। গোটা 3 মাসে জমিয়ে রাখা অভিমানগুলো এক দেখায় আলতো হয়ে গেল। সুজনা এক ফোঁটা সুযোগও পায়নি বলার, গত 3 মাস আপনি আমায় খোঁজ নেননি। তার এত এত সাজিয়ে রাখা কথাগুলো যেন তখন কোথায় হারিয়ে গেল। নিজেকে এত পাগল পাগল এর আগে কখনোই মনে হয়নি। খেয়াল করলো তার ফোনটা বাজছে। ফোনের স্ক্রিনে এ লেটার স্পষ্ট। সে চোখ বন্ধ করলো। রোজ শোনা ফোনের টিউনটাও অন্য দিনের চাইতে আজ বেশি ভালো লাগছে শুনতে। চোখ মেলতে যাবে তার আগেই টিউন অফ হয়ে গেল। চোখ মেলে দেখলো মা ফোনটা কানে ধরে রেখেছে। তার ঠোঁট নেড়ে বলল, ওয়ালাইকুম সালাম। আমি সুজনার আম্মা বলছি। করিমের গলা না শুনে কোনো এক মহিলার গলা শুনতে পেল সাজিয়া বেগম। আমি সুজনার আম্মাকেই খুঁজছি। গলা শুনে সুজনা চমকে গেল। এটা কি রাগী আন্টি? সাজিয়া বেগম মেয়ের দিকে এক পলক তাকিয়ে বলে, আপনি কে বলছেন? এটা তো করিমের নাম্বার। ওপাশে খানিকটা নীরবতা, তারপর আওয়াজ এলো, আমি নবকুটি থেকে বলছি। অভিক ফারদিনের মা। আমাকে চিনতে পেরেছেন? সাজিয়া বেগম দ্রুত সুজনার দিকে তাকালেন। সুজনা ভীতস্তব্ধ চোখে তাকালো মায়ের দিকে। তার বুকটা অসম্ভব রকম কাঁপছে। সাজিয়া বেগম বললেন, মাস্টারের মায়ের সুজনাকে কি দরকার হতে পারে? বাচ্চা বাবা একটা মেয়ের শখ ছিল। সে বাইরে বেরোনোর আগে চশমা খুঁজে দেবে। আর আমার মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দেওয়ার মতো একটা মানুষ। আমার পর ছেলেটাকে দেখে রাখার মতো বিশ্বস্ত কাউকে। অনেক দেরি হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম সুজনাই 3 জনের শখ আহ্লাদ পূরণ করতে পারে আর ভরসার জায়গা হতে পারে। সাজিয়া বেগম খেয়াল করলেন সুজনা মাথা নামিয়ে মেঝেতে চোখ মেলে রেখেছে। তার চোখে টলমল করছে জলের ধারা। মায়ের চোখের দিকে না তাকিয়ে রুম থেকে প্রস্থান নিল সে। সাজিয়া বেগম এবার মুখ খুললেন। ও বিয়ে করতেই চায় না। অনেক কষ্টে আমি রাজি করিয়েছি। ফাইনাল পরীক্ষার পর ওর বিয়ে নামাবো। আপনি ওর কাছ থেকে যা আশা করছেন তা পারবেন না। আমি ওকে আমার মতো করে শিখিয়ে পড়িয়ে নেব। বকুনি ঝুঁকুনি দেওয়ার পর পাঁপড় ভেজে খাওয়াবো। আজ আড়ি দিলে কাল আবার ভাব করে নেব। দিন শেষে ও আমাদের সাথে ভালো থাকবে। আপনি ওর মুখের দিকে তাকিয়েও ওকে প্রশ্ন করে দেখুন। ও এখন আর বিয়ের বিমুখী নেই। ফোনটা ওকে দিন। ওর সাথে জাস্ট 2টো কথা বলবো। যদিও চায় এই ফোন আসা যাওয়া অটুট থাকবে। যদি না চায় কখনোই আর ফোন যাবে না। সাজিয়া বেগম ধীর পায়ে হেঁটে রান্নাঘরে গেল। রান্নাঘরে মায়ের প্রবেশ দেখে সুজনা ওড়নার কোণায় মুখ মুছতে থাকলো। কথা বলতে চায়। সুজনা ফোনের দিকে তাকালো। নে। ফোনটা নিল সে। মায়ের ইশারায় কানেও দিল। তার নাক টানা শব্দ ওপাশে স্পষ্ট হতে সালমা বেগম তাড়া দিয়ে বললেন, আমাকে শুনতে পাচ্ছ মেয়ে?
সুজনা চোখের কোণা মুছতে মুছতে ছোট্ট করে জবাব দিল, জি। আমার অপরিপূর্ণ সংসার পরিপূর্ণ করার জন্য একটা পরিপক্ক সুজনা দরকার। তাকে পরিপক্ক করার দায়িত্ব এই সংসারের। শোনো মেয়ে, আমার পরে আমার হাবাগোবা ছেলেটার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। তোমার মাকে বুঝাও তুমি ছাড়া এই বাড়ি অসম্পূর্ণ, এই বাড়ি ছাড়া তুমি অন্য কোথাও অসম্পূর্ণ। কাল এসে তোমাকে দেখে যাব। অভির দেওয়া শাড়িটা পরো, ঘোমটা আঁচলটা একটু লম্বা রেখো, অনামিকা আঙ্গুলটা তোমার মাস্টারমশাইয়ের জন্য খালি রেখো। আমি লুকিয়ে একটা কালো টিপ নিয়ে যাব, যাতে আর কারো নজর না পড়ে। আমাদের জন্য দুটো টোস্ট বিস্কিট আর একটু গরম চার ব্যবস্থা থাকলেই হবে। দিনটা শুক্রবার। সকালে ব্রেকফাস্ট সালমা বেগম সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি আজ মেয়ে দেখতে যাবেন। যদিও গত মাঝরাতে অবধি এই নিয়ে তারা বড়রা সবাই আলাপ আলোচনা করেছেন। জিনিয়ার ভাইয়ের বউ তানিয়া আর অনামিকা ছিল না, তাই খাবার টেবিলে ঘটা করে বলার কারণ। কোন মেয়ে, কে সে, কোথায় তার বাড়ি, এতগুলো প্রশ্নের সম্মুখীন হলো সালমা বেগম। অভিক চুপচাপ খাচ্ছে, আজ তার অনেক কাজ। জিনিয়া বলল, মামি বইয়ের ছবি দেখাও, আমিও যাব প্লিজ। অনামিকা বলল, মেয়েটার নাম তো বলো ছোট মা। অভি, তুই বল, সত্যি মেয়ে দেখতে যাব আমরা? হ্যাঁ, মমতাজ বেগম বললেন। ছোট বৌমা, সবাইকে মেয়েটার ছবি দেখিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তারপর সবাই গিয়ে দেখে এসো, শুভ কাজে দেরি করতে নেই। আনিকা বলল, দাদু তুমি সব কিছু জানো? বিদ্যা সালমা বেগমের দিকে তাকালেন, বলেন, জানি, তবে আর একটু আগে হলে বিষয়টা মন্দ হতো না। আনিকা খেতে খেতে বলল, অভি ছবি দেখা সিজান তোর কাছে আছে? না আপু, সালমা বেগম বললেন, ওর ফোন তো ঘরে। আচ্ছা, আমি নিয়ে আসছি। সালমা বেগম চলে গেলেন। আনিকা বললেন, নাম কি রে অভি? কী করে, পড়াশোনা নাকি চাকরি? কোথায় দেখেছিস? তোর সাথে পরিচিত নাকি? ধুর, সবাই সব কিছু জানে আর আমি কিছুই জানি না। মমতাজ বেগম রুটি ছিটতে ছিটতে বলেন, আহা, আমার নাত বউটা তো আর সইছে না। তুমি এখন ছবি দেখে খুশি হয়ে যাবে বোন। কেন খুশি হব? মেয়েটাকে আমি চিনি। আহানাবকে হাসতে দেখে আনিকা চোখ রাঙিয়ে বলে, তুমি হাসছো কেন? তুমিও সব কিছু জানো? ও মা, সবাই সব কিছু জানে, শুধু আমাকে কেউ কিছু বলেনি। আমি খাবই না, এখন আমাকে কেউ কিছু বলে না দেখছি। ও চেয়ার ছেড়ে উঠে যাবে, তখনই অভি টেনে বসিয়ে দিল, বলল, খেয়ে তারপর উঠো। আহনাব হেসে উঠে বলল, তুমি কাল ঘুমিয়ে পড়েছিলে, তাই ডাকিনি কেউ। কাল রাতে সব আলাপ সালাপ শেষ। জিনিয়া চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে, ধুর মামি, গেলে যে গেল, আর এলো না, আমি গিয়ে নিয়ে আসি। সে চেয়ার ছেড়ে উঠে কিছু দূর যেতেই সালমা বেগমকে দেখল। ছবিটা চট করে নিয়ে চলে এলো। তারপর ভালো করে ছবি মেয়েটাকে দিয়ে অভিকের দিকে তাকালো। অভিক ডিম পাউরুটির নাস্তা চামচ কেটে মুখে তুলতে তুলতে চোখ তুলে তাকালো। জিনিয়া আঙ্গুল দ্বারা ওয়াও দেখিয়ে বলল, মামা জিসছ। পিঠের ওপর ঠাস ঠাস বসে গেল মায়ের চর। ও তোর মামা বেদব মেয়ে। সবাই হেসে উঠল টেবিল কাঁপিয়ে। আনিকা ততক্ষণে ফোনটা কেড়ে নিয়েছে। ছবিটা ভালো করে দেখে বাম ডানে আঙ্গুল স্লাইড করে বলল, এগুলো তো সুজনার ছবি। ওই মেয়েটার ছবি কোনটা? অভি, দেখ তো। অভি খেতে থাকলো। চিবাতে চিবাতে আনিকার দিকে তাকালো। আনিকা সবার মুখদর্শন করলো। জিনিয়া আনিকার হাতে ফোন দেখে বলল, আরে ওটাই তো বউ, মামি এটা নিয়েছে। আনিকা আবার তাকালো ছবিটার দিকে, তারপর অভির দিকে তাকালো, মিনমিন করে উচ্চারণ করলো, সুজানা। সবার ঠোঁট ফিসলে হাসি। অভিক খাওয়া শেষ করে ডুকরে তুলতে তুলতে চলে গেল তার ঘরে। আনিকা চেয়ারের পিছনে আঞ্জুমানা বেগম এসে দাঁড়ালেন। বইয়ের মাথা হাত বুলিয়ে দিলেন। হাতে ফোনে সুজনার ছবিটাতে আঙুল বুলিয়ে বললেন, হ্যাঁ সুজনা। ও কি করে, কোথা থেকে, অভির সাথে কোথায় দেখা, সব নিশ্চয় এবার জেনে গিয়েছ। এবার আর কোনো প্রশ্ন করো না। আজ সন্ধ্যায় তুমিও যাচ্ছ। সুজনা তো আমাদের দেখতেই আসে, আজ আমরা তাকে দেখতে যাই।
আনিকা চোখ তুলে শাশুড়ির দিকে তাকালেন। সুজনার সাথে তো এসব আর বলো না। সুজনা তো ওই বিয়েতে রাজি হচ্ছিল না। কি করে এই বিয়েতে রাজি হবে তাহলে? অভির সাথে? অভি ওকে পছন্দ করে। হ্যাঁ রে অভি। এমা ও চলে গেল? আচ্ছা অভি সুজনাকে বিয়ে করবে বলেছে? আঞ্জুমানা বেগম হেসে বলেন, তোমার ছোট মায়ের তারা দেখে বুঝতে পারছো না? দাদু ফোড়ন কেটে বললেন, নাতবো পুরানো স্মৃতিগুলো একটু মনে করে দেখো, যেখানে এই বাড়িতে একই দৃশ্যপট তারা দুজনে ছিল। বুঝতে পারবে সবটা। তাদের মুখ চাপা ছিল, চোখ নয়। আমি আমার ঝাপসা চোখে দেখতে পেয়েছি, তোমরা তোমাদের ভালো চোখে না দেখতে পেয়ে অনেক কিছু মিস করে গেলে। আনিকা ভাবনায় পড়ে গেল। মুখ ভার করে আঞ্জুমানা বেগমের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে এভাবে দেখলে অভি কি মনে হবে? ভাববে তুমি খুশি নও। আমারও এরকম কিছু আগে মনে এসেছিল। সুজনা থাকতে কেন আমার অভির জন্য অন্য মেয়ে দেখ, কিন্তু ওদের ছাত্রী শিক্ষকের সুন্দর সম্পর্ক দেখে এরকম কিছু মুখ ফুটে বলাটা দোষের মনে হয়েছিল। এখন সুজনা কিন্তু তোমার যা হবে। তুমি মনে হয় এতদিন আফসোস করে বলেছিলে সুজনা যদি আর কয়টা দিন থাকতো তুমি ওর কাছ থেকে কেক বানানোটা শিখতে। এখন তুমি পুরো সুজনাটাকেই শিখে নিতে পারবে, বন্ধু হয়ে তাকে গ্রহণ করে নেবে। আমাদের পর এই বাড়ির কর্ত্রী তোমরা দুজন। তোমাদেরকে তোমাদের পরের প্রজন্মরা অনুসরণ করবে। ভালো থাকার আগে ভালো রাখার চিন্তা করতে হয় বৌমা। জীবনটা যেখানে সুন্দর সেখানে ভোগ নয়, উপভোগটাই মুখ্য বিষয়। তোমার একার ভোগে কোনো আনন্দ নেই, যত আনন্দ সব সবাইকে নিয়ে উপভোগের। কথাটা মনে থাকবে তো? আনিকা মাথা দুলালো, বলল হ্যাঁ। তার মনে পড়ে গেল ঠান্ডা কফি পেয়ালার সামনে দুজনার অর্ধরাত্রি জেগে গল্প করার সাক্ষী সে ছিল। অথচ সে বুঝে উঠতে পারেনি, সে বুঝতে পারেনি সুজনা সে কথা মানে যেদিন সে বলেছিল আপনাদের সম্পর্কগুলো ভীষণ সুন্দর। এই সুন্দর সম্পর্কগুলো একটা ভাগ নিয়ে সুজনা তবে আসুক। সুজনার ছোট খালাম্মা এসেছে বেলা 11টার দিকে। সাইফের মা রাশেদা বেগম আর সাজিয়া বেগম হাতে হাত লাগিয়ে নাস্তা পানি আর রাতের খাবার আয়োজন শুরু করেছে সকাল থেকে। যদিও ওনারা বারণ করে দিয়েছে, কিন্তু ওভাবে ছাড়া যায় না, ভালো দেখায় না। সুজনা গত বুধবারে নিজের মাইনেটা পেয়েছে, তাই ঘরে বাজার সাজার ছিল, ফ্রিজে মাছ মাংস ছিল, আর কিছু কিনে আনা হয়েছে। সুজনা সারাটা দিন খেয়াল করলো মায়ের মুখ প্রচণ্ড রকম ভার। সারাদিন তার সাথে একটা কথাও বলেনি, একবার কাজ করে দিতে ডাকেওনি। নিজ থেকে সব করে যাচ্ছে রাশেদা বেগম আর ছোট বোন নাজিয়া বেগমকে নিয়ে। সুজনার ছোট খালামা বোনের কাছ থেকে এই বাড়ির সম্পর্কে একে সব জানতে চাওয়া সময় সুজনা আড়াল থেকে মায়ের মুখে শুনল তিনি আনিকা মামিকে নিয়ে চিন্তিত। মানুষটা সুজনাকে সত্যি পছন্দ করেছেন ছেলের জন্য। তিনি এখন কি বলবেন? যদিও সকালে সালমা বেগম ফোন করে ওনাদের আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা ওনারা দেখবেন, তারপরও খচখচানি যেন যাচ্ছে না। কি হতে যাচ্ছে উনি জানে না। হঠাৎ